নমস্কার। আজকে আমরা যে ইউনিটটা করব সেটা হলো সাম্প্রদায়িক উন্নয়নের যে কর্মসূচি তার গুরুত্ব। আমরা ইতিমধ্যে একটি বক্তৃতা আপনাদের সামনে পেশ করেছি, যেখানে কমিউনিটি ডেভেলপমেন্ট বা সম্প্রদায়গত উন্নয়ন বলতে আমরা কি বুঝি এবং তার কি গুরুত্ব রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের এই ইউনিটটিতে আমরা বিশেষ করে এই ধারণাটি নিয়ে, তার যে গুরুত্ব এবং সর্বপেক্ষভাবে এটা কেন আমাদের সমাজে প্রয়োজন সেটা তুলে ধরব। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন গোষ্ঠী সমাজে বসবাস করে, বিভিন্ন বিচিত্র গোষ্ঠী, তাদের বৈচিত্র্য, তাদের ধ্যান ধারণা, তাদের ভাবনা চিন্তা, তাদের চলন, এই সমস্ত কিছু এক অপরের থেকে বেশ ভিন্ন এবং এরাই এক একটা গোষ্ঠী হিসেবে বা সম্প্রদায় হিসেবে বসবাস করে। সম্প্রদায় শব্দটার অর্থ হলো কিছু মানুষ একত্রিত হয়েছে যাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য বলতে কি আমরা বুঝবো? 1 নম্বর, তাদের মধ্যে একটা ভি ফিলিং রয়েছে বা একাত্মবোধ রয়েছে, অর্থাৎ সবাই সবার সাথে মিলেমিশে একত্রিত হয়ে বসবাস করে। 2 নম্বর, আমাদের মধ্যে একটা রোল ফিলিং রয়েছে, অর্থাৎ একটা ভূমিকা বোধ রয়েছে। প্রত্যেকে জানে সম্প্রদায়ের মধ্যে কার কি ভূমিকা এবং তারা তাদের ভূমিকা অনুযায়ী কাজ করে চলেছে। সেদিক থেকে দেখতে গেলে সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তির থাকা অনিবার্য এবং প্রত্যেকেই আলাদা আলাদাভাবে বা গোষ্ঠীগতভাবে তাদের আলাদা আলাদা ভূমিকা রয়েছে। সুষ্ঠুভাবে একটি সম্প্রদায়কে চালাতে গেলে প্রত্যেকটি ভূমিকা যাতে সঠিকভাবে পরিচালিত হয় এবং যারা সেই দায়িত্বে আছেন তারা যাতে সেই কাজটা ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে পারে সেটা দেখা অত্যন্ত প্রয়োজন। তাহলে এই গেল আমাদের রোল ফিলিংয়ের কথা বা রোল টেকিংয়ের কথা। 3 নম্বর বৈশিষ্ট্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের মধ্যে এক ধরনের নির্ভরশীলতা বা ইন্টারডিপেন্ডেন্স আছে কিনা। অর্থাৎ কেউ যদি নিজেকে অনিবার্য বলে মনে করেন এবং অন্য কারুর সাথে যোগাযোগের প্রয়োজন মনে করে না এবং মনে করেন তাদের একার ভূমিকা দিয়েই এই সম্প্রদায় পরিচালিত হবে, সেখান থেকে কিন্তু একটি ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে যে সম্প্রদায়ের সাম্যক চলাফেরা, তার গঠন এবং তার কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা ডিস্টার্ব করতে পারে। এরকম ডিস্টারবেন্স যাতে তৈরি না হয় এবং সম্প্রদায় সম্যকভাবে কাজ করতে পারে, ফাংশন করতে পারে, তার জন্য প্রয়োজন যে প্রত্যেক গোষ্ঠী বা ব্যক্তির মধ্যে এক ধরনের সিনক্রোনাইজেশন বা এক ধরনের স্বয়ংসম্পূর্ণতা এবং এক ধরনের প্রণালীবদ্ধতা কাজ করবে। কেউ যাতে নিজেকে অনিবার্য না ভাবেন, সবাই সবার উপর নির্ভরশীল এবং এইভাবেই আমাদের পুরো ব্যবস্থাপনা গড়ে উঠবে, এইটা মাথায় রাখা অত্যন্ত দরকারি। কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিসের প্রয়োজন এই জন্যই কারণ প্রত্যেকটা সম্প্রদায় কিন্তু একরকমভাবে সমাজে এগিয়ে যায় না বা এগিয়ে থাকার কথা ভাবতে পারে না। কিছু কিছু সম্প্রদায় যথেষ্ট উৎকৃষ্ট মানের, তাদের জীবনযাত্রার যে হার বা জীবনযাত্রার যে নকশা সেটা বেশ স্বীকৃত এবং তারা উন্নয়নের উপরের দিকে সারিতে রয়েছে, ফলত তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব একটা অন্তরায় হয়তো থাকে না। কিন্তু এমনও কিছু সম্প্রদায় রয়েছে যাদের মধ্যে অন্তজ গোষ্ঠী বা পিছিয়ে পড়া দলের প্রচুর সংখ্যক মানুষ, সেই মানুষেরা যাতে অন্তর্ভুক্ত হতে পারেন এবং যেই জায়গার কথা আমরা বলছি, যে এই সমাজ ব্যবস্থার কথা আমরা বলছি বা রাষ্ট্র ব্যবস্থার কথা আমরা বলছি, সেখানে যাতে তারা অন্তর্ভুক্ত হতে পারেন বা ইনক্লুডেড হতে পারেন, তার জন্যই কিন্তু আমাদের এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কারণ মনে রাখতে হবে এই কর্মসূচির মধ্যে সবাই এগিয়ে নেই এবং যারা এগিয়ে নেই, যাদের কোনো না কোনো জীবনে সমস্যার মুখের মধ্যে পড়তে হয়েছে এবং বিশেষ করে ক্ষমতার যে বন্টন তা যেহেতু অসম, তার জন্য যে অন্তরায় সৃষ্টি হয়েছে সেটা সরিয়ে দেওয়া, মানুষকে একরৈখিকভাবে
মসৃণ পথে চালিয়ে নিয়ে যাওয়া, এটাই কিন্তু আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস বা সাম্প্রদায়িক উন্নয়ন কর্মসূচির একটি বড় দিক। এবারে আসবো আমরা শেখার উদ্দেশ্য। কেন আমরা সম্প্রদায় সম্বন্ধে জানতে চাইছি, তার যে বিভিন্ন রকমের কর্মসূচি সেগুলো নিয়ে আমাদের এত আগ্রহ। আমরা এক্ষুনি বললাম যে সম্প্রদায়ের বিভিন্ন দিক আছে এবং এই কথা নিশ্চয়ই আমাদের মাথায় রয়েছে যে সম্প্রদায়গুলি বিভিন্ন গ্রামীণ, আদিবাসী অঞ্চল এবং শহর কেন্দ্রিক অঞ্চলের মধ্যে কেন্দ্রীভূত। এবার এখানে বিভিন্ন বিষয় রয়েছে যেগুলোর উপর আমাদের আলোকপাত করা উচিত, এবং যে প্রোগ্রামগুলোর কথা আমরা বলবো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেগুলোর কিছু নির্দিষ্ট ধাঁচ বা নকশা রয়েছে, যার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যাতে তার কাজের জন্য জবাবদিহি করতে পারে বা তার এক্সপ্লানেশন বা তার ব্যাখ্যা যাতে সে অন্যজনকে দিতে পারে, দায়িত্বপূর্ণভাবে সে তার কাজ করতে পারে এবং সে যে কাজ করলো তার কৈফিয়ত অন্য এক স্তরে তলব করা যেতে পারে এবং সে যাতে ঠিকমতো তার উত্তর দিতে পারে বা ব্যাখ্যা দিতে পারে। এই উদ্দেশ্য বা অবজেক্টিভের জায়গায় আমরা যেগুলো পড়বো সেগুলো হলো কেন আমরা এই ইউনিটটি বা চ্যাপ্টারটি বা এই বক্তৃতাটি দিচ্ছি। তার কারণ হচ্ছে আমরা সম্প্রদায় উন্নয়নের যে বিভিন্ন সংজ্ঞা তার ব্যাখ্যা দিতে পারবো, সংজ্ঞা দিতে পারবো, এবং এখানে আমরা কিছু সম্প্রদায় উন্নয়ন প্রোগ্রামের কথা বলবো যেগুলো বিভিন্ন অঞ্চলে এবং জায়গায় অবস্থিত। এবং তৃতীয়ত যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে এক কনসেপ্ট অফ অ্যাকাউন্টেবিলিটি, যেটা আমরা বললাম কাউকে আমরা যাতে জবাবদিহি করতে পারি, এবং এই জবাবদিহিতার ধারণা এবং সম্প্রদায় উন্নয়ন এই ক্ষেত্রে একটা বড় জায়গা। এই গুরুত্বটা কিন্তু আমাদের বোঝা উচিত যখনই আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিসের কথায় আসব। এরপর আমরা পরের স্লাইডে যাব, যেখানে আমরা এই বিষয়ে একটা ভূমিকা প্রদানের চেষ্টা করব। আমাদের মনে রাখতে হবে এই যে ইউনিটটা আমরা করছি সেখানে কিভাবে সম্প্রদায়গুলি অবস্থিত, কী ধরনের সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে তাদের দেখা যায় সেগুলো আমাদের বুঝতে হবে, এবং এই সম্প্রদায়গুলি যে বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে এবং কিভাবে তারা তাদের সমস্যাগুলো বা উদ্বেগগুলির সমাধান করার চেষ্টা করছে সেটাও আমাদের দেখে নিতে হবে। কমিউনিটি ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম সেগুলো নানান রকম হতে পারে, কিছু সরকারের দ্বারা সংগঠিত হতে পারে, আবার কিছু বেসরকারি সংস্থার দ্বারা পরিচালিত হতে পারে, এবং তাদের উদ্দেশ্য হলো সম্প্রদায়ের মধ্যে থাকা মানুষের সমস্যা এবং উদ্বেগের জায়গাগুলো সামনে তুলে ধরা। এইবারে আমরা বলি যে এই যে আমরা এই সংজ্ঞাদানের কথা বলছি, এখানে মূলত আমরা বলবো সম্প্রদায়ের তরফ থেকে কী ধরনের ইন্টারভেনশন বা মধ্যস্থতার জায়গা থাকতে পারে, যেগুলো মানুষকে কেন্দ্র করে হবে, যেগুলো মানুষের নেতৃত্বে পরিচালিত হবে, এবং যাতে করে পরবর্তীকালে সুচারুভাবে সমাজকে পরিচালিত করার জন্য আমরা কিছু পরিবর্তনের কথা বলতে পারি বা বলতে চাই। ফলত এই প্রোগ্রামগুলি এই কমিউনিটির জীবনযাত্রার যে অবস্থা তার যে উন্নতি সেই প্রকল্পে বা সেই পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে এবং সেই পরিবর্তন তারা আনতে চায়। ফলত আমরা কি বলছি, দ্য কনসেপ্ট অফ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস ফোকাসেস on the interventions for community development to be centered people around people and people led that seek to change for better the conditions of living of these communities. এই সম্প্রদায়গুলো যাতে ভালোভাবে পরিচালিত হয়, তাদের মানুষেরা যাতে ভালো থাকে, ঠিক এই কথা মাথায় রেখেই কিন্তু আমরা এই ইউনিটটি আপনাদের জন্য তৈরি করেছি। এবারে পরের স্লাইডে আমরা দেখব যে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। সেই প্রশ্নগুলো ঠিক কী, যেমন এই সম্প্রদায়ের জন্য কি ভালো এবং কোনটা ভালো সেটা কারা সিদ্ধান্ত নেবে, কারা এই কর্মসূচিগুলি প্রস্তাবিত করে, কারা এগুলো আরোপ করে, এগুলো বলবৎ করে, এবং প্রোগ্রামগুলি শুরু হওয়ার পরে সেগুলো ঠিকমতো কাজ করছে কি না সেই নজরদারি করার দায়িত্বে কারা থাকেন, কারা সিদ্ধান্ত নেন যে এই ক্ষেত্রে কতটা আর্থিক বরাদ্দ স্থির করা হবে এবং কিভাবে তার বন্টন হবে, এই ক্ষেত্রে কার উপর দায়িত্ব থাকে, কে এই বিষয়টার জন্য
উত্তর দেবে বা কাকে আমরা প্রশ্ন করব, এইগুলোই কিন্তু আমার মনে হয় যে দায়বদ্ধতার প্রশ্নকে এনে দেয়। অর্থাৎ কে এই বিষয়টার জন্য দায়বদ্ধ, কাকে আমরা প্রশ্ন করব। এই যে আমরা প্রশ্নগুলো করলাম, এই প্রশ্নের মধ্যে যদি কোথাও গাফিলতি থাকে, কোথাও যদি অসুবিধার জায়গা থাকে, তাহলে তাকে আমরা প্রশ্ন করে সেই সমাধানের সূত্র খুঁজবো বা কোথায় ঠিক সমস্যাটা হয়েছে সেটা ধরার চেষ্টা করব। এগুলো কিন্তু যে কোনো কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিসের বা প্রোগ্রামের একেবারে মূল জায়গা, যে জায়গাগুলোকে বাদ দিলে আমাদের চলবে না। পরের স্লাইডে যাব, যেখানে আমরা এই ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোর যে মাত্রা এবং তার প্রেক্ষাপট, এটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের কতগুলো দিক আছে, বিশেষ করে তাদের পটভূমিকা বা কনটেক্সট, তাদের প্রণয়ন বা ক্রিয়েশন এবং তাদের পরিণতি পাওয়া বা কালমিনেশন। এই ক্ষেত্রে কনটেক্সট বলতে আমরা বুঝবো যে পটভূমিকায় সেই প্রোগ্রামটা আমরা নিয়েছি। যেমন টিউবারকুলোসিস একটা সময় খুব মানুষের মধ্যে দেখা যেত। এই ফুসফুসের রোগ টিউবারকুলোসিসকে নিবারণ করার জন্য সরকারের পক্ষ থেকে কিছু প্রোগ্রাম নেওয়া হয়েছিল, কিছু কর্মসূচি নেওয়া হয়েছিল। এরকম ধরনের কিছু হেলথ প্রোগ্রামস থাকতে পারে, কিছু এমপ্লয়মেন্ট প্রোগ্রামস থাকতে পারে। যেমন আমাদের 100 দিনের কাজের একটা প্রোগ্রাম রয়েছে, মানরেগা যেটাকে আমরা বলি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম। আবার আমাদের সামাজিক ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্টের কিছু প্রোগ্রাম আছে, কস্তুরবা প্রোগ্রাম, যেখানে নানান রকমের কর্মসূচির কথা বলা হয়েছে এবং ছোট মেয়েদের, তরুণী মেয়েদের স্কুলে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে যেখানে তাদের থাকার অসুবিধা আছে তাদের জন্য আবাসন বা তাদেরকে আবাসিক হিসেবে হোস্টেলে রাখার পরিকল্পনা, বা এখন বর্তমানে আমরা যে বিভিন্ন ধরনের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ যেখানে সরকার টাকা দিচ্ছে সেটা সরাসরি যিনি বেনিফিশিয়ারি, যিনি এর থেকে যিনি উপভোক্তা, সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে সেই বরাদ্দ টাকা চলে আসছে। এই ধরনের নানান প্রোগ্রামের কথা আমরা বলতে পারি। সেক্ষেত্রে প্রথমে আমাদের, যেটা আমি বললাম, পটভূমিকার যে আলোচনা সেখানে আসবে, অর্থাৎ কোন জায়গা থেকে আমরা এই সম্প্রদায়ের কথা ভাবলাম এবং কোন সমস্যাগুলোর ওপর আমরা ফোকাস করতে চাই। সেখানে সম্প্রদায়টির পটভূমিকা, তাদের সুবিধা এবং অসুবিধার জায়গা, তাদের দুর্বলতার জায়গা, তাদের ভালো থাকার বা স্ট্রেংথের জায়গাগুলো আসবে। এরপর যখন আমরা প্রোগ্রামটা প্রণয়ন করছি বা ক্রিয়েট করছি, সেখানে আমরা নির্দিষ্ট কিছু প্রোগ্রামের কথা বলবো, যার মাধ্যমে আমরা যে সমস্যাগুলোর কথা বলছি সেগুলো নিবারণের মাধ্যমে আমরা সম্প্রদায়ে মানুষের কাছে পৌঁছতে পারবো। পরের স্লাইডটায় যেখানে আমরা বারবার পটভূমিকা বা প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সটের কথা বলছি, এবং এখানে কিন্তু জানতে হবে একটি প্রোগ্রাম ডেভেলপ করলেই শুধু হলো না। অর্থাৎ কিছু ব্যক্তি একেবারে ওপরের মহল থেকে কিছু প্রোগ্রাম ডেভেলপ করলো, আমাকে জানতে হবে যে এই সম্প্রদায়ের সাথে আমি কাজ করছি বা যাদের ওপর আমি প্রোগ্রামটা প্রস্তাবিত করতে চলেছি বা ফেলতে চলেছি, যাদের কথা আমরা ভাবতে চলেছি, তাদের মতাদর্শ, তাদের বিশ্বাস, তারা কি মনে করে, তাদের জীবনের কি উদ্দেশ্য, তাদের যদি কোনো প্রকৌশল থেকে থাকে, তাদের জীবনের যদি নির্দিষ্ট কোনো পদ্ধতি থেকে থাকে, সেইগুলো কিন্তু আমাদের জানা দরকার। অর্থাৎ সম্প্রদায়ের শক্তি এবং দুর্বলতা সে তো জানবই, তার সাথে নির্দিষ্ট কর্মসূচি, সম্প্রদায়ের যে সমস্যা এবং উদ্বেগ বা উদ্দেশ্য, যার উপর ভিত্তি করে তাদের মূল্যবোধ, ভিত্তি, লক্ষ্য তৈরি হয়েছে, সেটা আমাদের জানতে হবে। এবং কৌশল এবং প্রক্রিয়াগুলি সমাধানের সাথে সবসময় সম্পর্কিত। ফলত তারা কেন এই কাজটা করছে, কিভাবে তাদের লক্ষ্য পূরণের দিকে আমরাও এগোতে পারি, যাতে তাদের সমস্যাগুলো তারা কাটিয়ে উঠতে পারে, সেই দিকগুলো আমাদের দেখতে হবে। এবং কর্মসূচির সমাপ্তি কর্মসূচিটি আরও ইম্পর্টেন্ট, কারণ কিভাবে তার লক্ষ্যে পৌঁছয় তারা, এবং প্রক্রিয়াটিতে দায়ী ব্যক্তিদের শনাক্তকরণের স্পষ্ট উপায়গুলি এখানে বলে দেওয়া থাকে। এবং সেটা করতে না পারলে কিন্তু আমরা সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবো না। ফলত যখনই আমরা কালমিনেশনের প্রশ্নে আসবো, অর্থাৎ এটাকে একেবারে কাজে প্রতিফলিত হতে দেখতে চাইব, সেই জায়গায় কিন্তু প্রোগ্রামগুলো তাদের লক্ষ্যে পৌঁছতে পারছে কিনা, এবং যেই ব্যক্তি এই জন্য দায়ী বা যারা এই দায়িত্ব নেবে, এই অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা এখানে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে।
ফলত দায়বদ্ধতার জায়গা ছাড়া কিন্তু আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামকে দেখতে পারি না বা সেই সম্বন্ধে আলোচনা করতে পারি না। এইবার আমরা সরাসরি আমরা এতক্ষণ সম্প্রদায় কাকে বলে, সম্প্রদায়ের যে বিভিন্ন দিক সেগুলো দেখলাম। এরপর আমরা সম্প্রদায়কে উন্নয়নের সাথে যুক্ত করব এবং সেখান থেকে আমাদের কাছে যে ধারণা উঠে আসবে সেইটা নিয়ে আমরা কথা বলবো। সম্প্রদায় এবং উন্নয়নের ধারণা, যেটা আমাদের স্লাইড রয়েছে। মনে রাখতে হবে আজকের যে বিষয়টা সেখানে দুটি অন্তর্ভুক্ত বা সম্পর্কভুক্ত বিষয় রয়েছে, সম্প্রদায় এবং উন্নয়ন, এবং এই দুটিকেই কিন্তু বা উভয়কেই কিন্তু আমাদের বোঝা দরকার। কমিউনিটি কাকে বলে সে কথা অলরেডি আমরা বলেছি। আরেকবার বলতে গেলে আমরা, যদিও বা সেটা পুনঃপৌনিকতা হয়ে যায় বা রিপিটেশন হয়ে যায়, তবুও বলা ভালো, আপেক্ষিকভাবে স্বয়ং সম্পূর্ণ একটি গোষ্ঠী যারা একটি আবদ্ধ এবং আলাদা করা রয়েছে বা পৃথক ভৌগোলিক অঞ্চলে বসবাস করে এবং যে সদস্যরা এক অপরের সাথে যুক্ত কোন সূত্রের মাধ্যমে, না ঐক্যের মাধ্যমে এবং এক অপরের উপর নির্ভরশীলতার মাধ্যমে। ফলত এখানে আন্তনির্ভরতার অনুভূতি ভীষণ দরকার এবং এরা সামাজিক, ধর্মীয়, পেশাগত বা অন্যান্য যে কোনো গোষ্ঠী হতে পারে যারা সাধারণ বৈশিষ্ট্য বা স্বার্থ ভাগ করে নেয়। এখানে আমরা কিছু উদাহরণ দিতে পারি, যেমন ধরুন ব্যবসায়িক সংগঠন, ব্যবসায়িক কোনো সম্প্রদায় বা শিক্ষা মহলের কিছু মানুষদের নিয়ে সম্প্রদায়। কোনো আদিবাসী গ্রামে আমরা গেলাম, সেখানে একটি সাঁওতাল সম্প্রদায় যারা একটি নির্দিষ্ট পেশা অনুসরণ করে, বা কোথাও পাহাড়ে একটি বৌদ্ধ ধর্মাবলম্বী কিছু মানুষ, তাদের একটা সম্প্রদায়। এরকম বিভিন্ন ধরনের সম্প্রদায় থাকতে পারে যাদের কিছু অভিন্ন বা সিমিলার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। এই অভিন্ন বৈশিষ্ট্য থাকা কিন্তু খুব দরকার, কারণ সেটা না থাকলে আমরা যে বললাম তাদের একটা ভোকেশন বা তাদের একটা উদ্দেশ্য, তাদের যে ভাবনা বা বিশ্বাস বা ইডিওলজি, এই জায়গাগুলো তৈরি হবে না। তাদের গোল বা তাদের লক্ষ্য, এই জায়গাগুলো মোটামুটি একটা জায়গায় থাকবে না। পরের স্লাইডে আসলাম, সেখানে আমরা বলছি যে আস্তে আস্তে এই যে আমরা উন্নয়নের কথা বলছি, ডেভেলপমেন্টের কথা বলছি একটি সংজ্ঞা হিসেবে বা একটি ধারণা হিসেবে, তা কিন্তু পরিবর্তিত হয়েছে এবং এমনভাবে তা পরিবর্তিত হয়েছে যাতে আমরা বেশি করে নিরাপত্তার কথা বলতে পারি, স্বাধীনতার কথা বলতে পারি, আমাদের সম্মানের কথা বলতে পারি, আমাদের নিজের ওপর নির্ভরশীলতার কথা বলতে পারি, স্ব উন্নয়নের কথা বলতে পারি, এবং যে বিভিন্ন গোষ্ঠীর কথা আমরা বললাম তাদের ক্ষেত্রে কিন্তু এগুলি প্রযোজ্য। এবং ডেভেলপমেন্টকে যদি আমাদের এইভাবে তুলে আনতে হয় তাহলে আমাদের দুটি উন্নয়নের কথা বলতে হবে, একটি সামাজিক এবং আরেকটি হলো অর্থনৈতিক। এবারে আমরা আসবো যে এইখানে কিন্তু এই জায়গাটাতে কিন্তু আস্তে আস্তে হয়তো কিছু পরিবর্তন হতে চলেছে, কারণ যখনই আমরা মনে করি যে কমিউনিটি ডেভেলপমেন্ট এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যক্তি, তাদের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, এরা দুজনে মিলিত হয়ে, এই স্লাইডটায় দেখুন উন্নয়ন বলে আমরা যে স্লাইডটার কথা বলছি, এখানে বারবার আমরা বলি যে কমিউনিটি ডেভেলপমেন্ট বলতে আমরা এমন একটি প্রক্রিয়ার কথা বলছি যেখানে আমরা দেখি যে ব্যক্তি, সরকারি গোষ্ঠী বা বেসরকারি গোষ্ঠী এদের সাথে যুক্ত হয়ে তারা সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির চেষ্টা করছে, যাতে করে তারা সম্পূর্ণভাবে জাতির উন্নয়নের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে। এবং এর আরও একটি অর্থ হলো ঐতিহ্যবাহী পারিবারিক নেটওয়ার্কের ধীর অবক্ষয়, কারণ আস্তে আস্তে উন্নয়নের কনসেপ্টও পরিবর্তিত হচ্ছে, কারণ আমাদের সমাজের যে গঠন বা অবয়ব সেটা কিন্তু একরকম নেই। ঐতিহ্যবাহী পারিবারিক নেটওয়ার্কের ধীরে অবক্ষয় ঘটছে এবং মানুষের গোষ্ঠীর মধ্যে যে বৈষম্য তার বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের চাহিদা পূরণের জন্য প্রতিষ্ঠানের বৃদ্ধি হচ্ছে, যা ইতিমধ্যে সম্প্রদায় নিজেই পূরণ করেছিল। অর্থাৎ যেই কাজগুলো সমাজে সম্প্রদায় একলাই পূরণ করতে পারত, এখন কিন্তু সেটা তারা পারে না, কারণ সমাজ জীবনের এত ধরনের এক্সপ্যানশন হয়েছে বা বৃদ্ধি ঘটেছে, সেখানে এমন অনেক বিষয় জটিল জায়গায় চলে গিয়েছে যে পুরো জিনিসটা এখন সম্প্রদায়ের পক্ষে কিন্তু আলোচনা করা বা নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয় না। ফলত সেই জায়গায় প্রতিষ্ঠানের একটা বড় জায়গা তৈরি হয়েছে। ফলত একটি ধারণা হিসেবে উন্নয়ন বলতে বোঝায় যে এমনভাবে উন্নতি বা পরিবর্তন আসতে পারে যাতে মানুষের নিরাপত্তা, স্বাধীনতা, মর্যাদা, আত্মনির্ভরশীলতা
এবং আত্ম উন্নয়ন বৃদ্ধি পায়, যেটা আমরা অলরেডি বললাম। এবং বলার কারণ হচ্ছে এগুলো, এই জায়গাগুলো আমরা আরও বেশি মানুষের জন্য দাবি জানাচ্ছি এবং কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলির মধ্য দিয়ে এই দাবিগুলো আরও সক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, কারণ সমাজের মধ্যে এই পরিবর্তনগুলো আসতে চলেছে। ফলত আমরা মনে করি যত বৈষম্য বৃদ্ধি পাবে, যত পারিবারিক নেটওয়ার্ক আস্তে আস্তে সংকুচিত হয়ে আসবে, যত যৌথ পরিবার আস্তে আস্তে ভেঙে যাবে, যত নিউক্লিয়ার ফ্যামিলি আস্তে আস্তে বাড়বে, যত মানুষের চাহিদা পূরণের জন্য একটা হাহাকার তৈরি হবে, সেই জায়গাগুলোতে কিন্তু নতুন নতুন প্রতিষ্ঠানের তৈরি হবে, যেগুলো সম্প্রদায় আর কুলিয়ে উঠতে পারবে না বা নিয়ন্ত্রণ আনতে পারবে না। বিভিন্ন ধরনের সার্ভিস সেন্টারের তৈরি হয় এবং আগে যে কোনো কাজ যেটা আমরা বাড়িতেই পরিবারের মধ্যেই সেটা সংগঠিত হতো, টিফিন নিয়ে যাওয়া, স্কুলে, অফিসে, এখন অনেক ক্ষেত্রে আমরা সময় পাই না। আমরা ছোট বাচ্চাদেরও দেখেছি যে বাবা মায়েরা বিভিন্ন রকমের যে ডেলিভারি সিস্টেমগুলো রয়েছে, সেটা ব্লিঙ্কিট হতে পারে, সেটা জেপ্টো হতে পারে, সেটা যে কোনো আপনাদের রিটেল স্টোর হতে পারে, যে কোনো ধরনের সার্ভিস সেন্টার হতে পারে, সেখান থেকে সাপ্লাই নেওয়া, যার ফলে এই সাপ্লাই নিতে নিতে আমাদের প্রতিষ্ঠানের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। যে কাজগুলো আমরা হয়তো বাড়িতেই করতাম, সেগুলো আস্তে আস্তে প্রতিষ্ঠানকে দিয়ে আমরা করাতে শুরু করেছি। ফলত এই জায়গাগুলো এমন একটা জায়গায় এসেছে যেখানে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের কথা যেটা আমরা বললাম, সেই দুটো আরও বেশি এক অপরের সাথে জড়িত হয়ে গেছে। এবারে আমরা আসবো যেখানে আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামকে একটি প্রক্রিয়া হিসেবে বা একটি প্রসেস হিসেবে নিতে পারি। কেন আমরা এখানে এটিকে প্রক্রিয়া হিসেবে নিতে পারি? কারণ এর মাধ্যমে জনগণের নিজস্ব প্রচেষ্টা সরকারি কর্তৃপক্ষের প্রচেষ্টার সাথে একত্রিত হয়। ফলত কি হয় যে সম্প্রদায়ের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থার উন্নতি হয়, যাতে এই সম্প্রদায়গুলিকে জাতির জীবনে একীভূত করা যায় এবং সবচেয়ে বড় কথা, জাতীয় অগ্রগতির সাথে তারা এগিয়ে যেতে পারে এবং একই সময়ে এই জাতীয় অগ্রগতিতে তাদের সম্পূর্ণ অবদান রাখতে তারা সক্ষম হয়। সম্প্রদায়ের উন্নয়ন হলো একটি সহযোগিতামূলক, সুবিধাজনক প্রক্রিয়া, যা মানুষ অর্থাৎ সম্প্রদায়, প্রতিষ্ঠান বা একাডেমিক স্টেক হোল্ডার যাদেরকে আমরা বলি, এসবের দ্বারা পরিচালিত হয় এবং প্রত্যেকে এই ক্ষেত্রে একটি সাধারণ উদ্দেশ্য ভোগ করে নেয়। উদ্দেশ্য হলো মানুষের জীবনের মান যাতে ইতিবাচকভাবে বাড়িয়ে তোলা যায়, তার জন্য একটা সক্ষমতা তৈরি করা। এটাই হচ্ছে আমাদের এই প্রক্রিয়ার মূল জায়গা, যে কারণে আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটাকে একটি প্রক্রিয়া বা একটি প্রসেস হিসেবে চিহ্নিত করতে চাই। এইবারে আমরা বলি যে এখানে কিন্তু একটা বৃহত্তর নীতির কথা আমরা বলতে পারি এবং কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামকে একটি প্রক্রিয়া হিসেবে দেখা যায়, সে কথা আমরা ইতিমধ্যেই বলেছি, যার মাধ্যমে আমরা সক্রিয় এবং টেকসই বা স্থিতিশীল সম্প্রদায়গুলি গড়ে তুলতে পারে, যার ভিত্তি হবে সামাজিক ন্যায়, উন্নয়ন এবং পারস্পরিক সম্মান। এর মূল বিষয় হলো আমরা সেই ক্ষমতার জটিল জাল বা কাঠামোকে প্রভাবিত করতে চাই, যাতে আমরা বিভিন্ন অন্তরায়গুলি বা প্রতিবন্ধকতাগুলি যেগুলো মানুষকে বাধা দেয় তাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য বা তারা যে কাজটা করতে চায় সেটা করার পথে, সেই অন্তরায়গুলি আমরা সরিয়ে দিতে পারি বা সরিয়ে দিতে চাই, যাতে করে তাদের জীবন নেতিবাচকভাবে প্রভাবিত না হয়। এখানে আমরা সাম্প্রদায়িক বা সম্প্রদায়গত যে কর্মীরা রয়েছেন বা কর্মচারীরা রয়েছেন, সহকর্মী বা ওয়ার্কার্স রয়েছেন, তাদের কথা বলবো। এই প্রক্রিয়া কিন্তু তারা মানুষকে অংশগ্রহণের ক্ষেত্রে সাহায্য করে এবং এই প্রক্রিয়াটা সহজতর করে দেয়। এর ফলে যেটা হয় যে সম্প্রদায় এবং আমরা সরকারি পক্ষ থেকে বা রাজ্যের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে বা যে কোনো সংগঠনের পক্ষ থেকে যে বৃহত্তর কর্মসূচিগুলি নিয়ে থাকি বা কর্মকাণ্ডের কথা ভাবতে থাকি, অর্থাৎ পলিসি বা প্রোগ্রাম, সেগুলোর মধ্যে একটা সেতুবন্ধন সম্ভবপর হয়। অর্থাৎ মানুষ এবং তাদের জন্য তৈরি করা যে পলিসি, এই দুটি এককের মধ্যে এক ধরনের সেতুবন্ধনের সৃষ্টি হয়, যা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সহজতর করে দেয়। এই প্রোগ্রামগুলির মাধ্যমে আমরা কিভাবে সম্প্রদায় উন্নয়নে আরও নতুন নতুন দিক নিয়ে আসতে পারি, সেই নিয়ে আমরা
আলোচনা করি। এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্নভাবে ব্যক্তিদের যাতে অংশগ্রহণ করাতে পারি এবং তাদের যে কাজ অর্থাৎ কমিউনিটি ডেভেলপমেন্ট ওয়ার্কাররা কিন্তু সবসময় চেষ্টা করে যেই সমস্ত ব্যক্তি বা গোষ্ঠীকে তারা সাপোর্ট করছে বা সহায়তা করছে তাদের যে উদ্দেশ্য বা তাদের যে কমিটমেন্ট সেই জায়গাগুলোকে মাথায় রেখে এগিয়ে চলা। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম যখনই আমরা তৈরি করব তার কতগুলো নির্দিষ্ট অ্যাপ্রোচ আছে সেগুলো আমাদের জানতে হবে। সেই অ্যাপ্রোচগুলো তৈরির জায়গা হলো এমন একটি অ্যাসেট বেসড অ্যাপ্রোচ, অর্থাৎ কিছু সম্পদ আমাদের তৈরি করতে হবে যা আমাদের যেই সম্পদ ইতিমধ্যে রয়েছে সেটাকে বাড়িয়ে তুলতে পারে এবং ভবিষ্যতে বিষয়টাকে আরও বলিষ্ঠভাবে তৈরি করতে পারে। এই কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস এক ধরনের অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়াকে পরিচালিত করে যা সম্প্রদায়ের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে সেগুলোকে তুলে ধরে। অর্থাৎ আমি একটি উদাহরণ দিই, ধরুন একটি ক্লাসে 40টা বা 50টি বাচ্চা রয়েছে, সেখানে টিচার দেখতে পাচ্ছেন একটি বাচ্চা বা বেশ কয়েকটি বাচ্চা চশমা পরে আসে। এখন স্কুলের হয়তো সেই নীতি নেই, যারা স্কুলে আসছেন প্রত্যেকেই তো সমানভাবে সমান জায়গা থেকে আসছেন, ফলত সবাইকেই সমস্ত চশমাধারী বাচ্চাদেরই ফার্স্ট বেঞ্চে বসানো হয়তো টিচারের পক্ষে সম্ভবপর হয় না, কারণ তাতে অন্য অভিভাবকদের থেকে সমস্যা তৈরি হতে পারে। আবার যারা চশমা পরে আসেন তারা যদি সবসময় এটা জেনে বসেন যে তাদেরকে ফার্স্ট বেঞ্চেই বসানো হবে, তাহলে তাদের যে সেলফ কনফিডেন্স বা আত্মপ্রত্যয় সেটা চলে যেতে পারে। তারা যে জিনিসটা করতে পারে সেইটা করার জন্য যে বিশ্বাস সেটা নষ্ট হয়ে যেতে পারে। ফলত তাদেরকে ফার্স্ট বেঞ্চে না বসিয়ে টিচার যেটা করতে পারেন, রোটেশন করে, হয়তো সেটা সব বাচ্চার ক্ষেত্রেই রোটেশনটা করা হয়, বিশেষ করে যাদের একটু চোখের সমস্যা রয়েছে তাদেরকে প্রথম দিকের বেঞ্চে বা মাঝখানের বেঞ্চে এইভাবে তাদের যদি বিভিন্নভাবে পারমুটেশন কম্বিনেশন করে বসানো হয়। নির্দিষ্টভাবে কোনো বাচ্চাকে যদি একেবারে শেষের বেঞ্চে বসিয়ে দেওয়া হয় যে বাচ্চাটির খুব হাই পাওয়ার গ্লাস রয়েছে বা তার খুব মায়োপিয়ার সমস্যা রয়েছে এবং যার গ্লাস দেখলেই বোঝা যাচ্ছে যে বাচ্চাটির খুব কম পাওয়ার নয়, সেটা কিন্তু অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া নয়। অর্থাৎ ক্লাসে সব ধরনের বাচ্চা আছে, কারোর হয়তো চোখের একটু সমস্যা রয়েছে, কেউ হয়তো খুব চঞ্চল বাচ্চা, হাইপার সেন্সিটিভ বাচ্চা, কেউ হয়তো কৃষ্ণাঙ্গ সন্তান ছেলে বা মেয়ে, কেউ হয়তো স্থূল। ফলত সেই সমস্ত জায়গাগুলোকে মাথায় রেখে প্রত্যেকটা বাচ্চাই যাতে ক্লাসে সঠিকভাবে নিজের জায়গা করে নিতে পারে, এই বৈচিত্র্যের কথা কিন্তু ক্লাস টিচারই ভালো জানবেন। এবং অনেক ক্ষেত্রে বাবা মায়ের তরফ থেকে চিঠি যায় যে আমার মেয়ের বা আমার ছেলের এই সমস্যাটা রয়েছে, আপনারা একটু টেক কেয়ার করবেন। এইটা না করে যেই টিচার রোজ বাচ্চাগুলির সাথে মিট করছে বা সাক্ষাৎকার করছে, তিনি নিজেই কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো তৈরি করে নিতে পারবেন এবং তার জন্য কিন্তু বাবা মায়ের সাথে তিনি নিশ্চয়ই কনসাল্ট করতে পারেন। কিন্তু এই ডাইভার্সিটিকে যদি আমরা মেনে না নিই যে বিভিন্ন ধরনের বাচ্চা আমার ক্লাসে আসবে, কেউ হয়তো একটু বেশি খাটো বাচ্চা, তার উচ্চতা বেশ অল্প, তাকে তো আমি একদম শেষে দিলে সে খুব সমস্যায় পড়বে। আবার খুব লম্বা যে বাচ্চাটি, তাকে সবসময় ফার্স্ট বেঞ্চে দিলে আমার সমস্যা হবে। তাহলে এই ইনক্লুশনের মধ্যে কিন্তু এই জায়গাগুলো পড়বে যেখানে আমরা সম্প্রদায়ের বৈচিত্র্যের কথা আলোচনা করব। এখানে কমিউনিটি ওনারশিপের একটা ব্যাপার আছে, অর্থাৎ সাম্প্রদায়িক মালিকানা, যেটা আমাদের কোলাবোরেটিভলি অর্থাৎ পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সুচারুভাবে, যেখানে বিভিন্ন স্টেক হোল্ডার্সের একটা ভূমিকা থাকবে এবং এমন কিছু ইনিশিয়েটিভ কৌশল আমরা নেব যাতে খুব মসৃণভাবে প্রক্রিয়াটা চলে যেতে পারে এবং বৈচিত্র্যগুলো ঠিকঠাক মতো অ্যাড্রেসড হয় বা সেগুলোকে আমরা দেখতে পারি বা সেগুলোর যত্ন আমরা নিতে পারি। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফলত উদ্দেশ্য হলো এমন একটা ন্যায়সঙ্গত এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে স্বাস্থ্য এবং ঐশ্বর্য দুটোই রক্ষিত হবে, টেকসই বা স্থিতিশীল সম্প্রদায়গত প্রকৌশলের কথা আমরা ভাবব, এক ধরনের স্বয়ংসম্পূর্ণতার কথা বলবো যেখানে প্রত্যেক মানুষ যুক্ত রয়েছেন, প্রত্যেকের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে এবং সচেতনতা বোধ বা অ্যাওয়ারনেস যাতে করে আমরা সম্প্রদায়ের সমস্যাগুলোকে সমাধান করতে পারি বা রিজলভ করতে পারি। কমিউনিটি ডেভেলপমেন্টের যে ভ্যালুসগুলো রয়েছে সেগুলো কি? সামাজিক ন্যায়নীতি প্রতিষ্ঠা করা, যাতে প্রত্যেক মানুষ তাদের হিউম্যান রাইটসকে, মানবিক যে অধিকার, মানবাধিকার, সেইটা নিয়ে এগোতে পারে, সম্পূর্ণভাবে সেটা তার নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং তিনি যাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার অনুশীলন করতে পারেন।
যাতে ব্যক্তি অংশগ্রহণ করতে পারেন এবং এমনভাবে তিনি অংশগ্রহণ করবেন যাতে তার নাগরিকত্ব, তার স্বয়ংসম্পূর্ণতা এবং তার ক্ষমতার বন্টন, তার সক্ষমতা, তার জ্ঞান, তার দক্ষতা, তার অভিজ্ঞতা সমস্ত কিছু সেখানে তিনি কাজে লাগাতে পারেন। অবশ্যই আমরা সাম্যের কথা বলেছি এবং এমন একটা পরিবেশকে চ্যালেঞ্জ জানানো যেটা আমাদের প্রান্তিক মানুষের বিরোধিতা করে। এমনভাবে আমরা প্রোগ্রামগুলো ডেভেলপ করব যাতে ব্যক্তি তাদের জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের যে নির্দিষ্ট সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং পরিবেশগত সমস্যা তার মোকাবিলা করতে পারেন এবং প্রত্যেকে খুব একনিষ্ঠ হয়ে কাজ করতে পারেন। এবারে আমরা উপসংহারে আসবো, যেখানে আমরা বলছি যে সম্প্রদায় উন্নয়নের ন্যায্যতা, সমতা এবং জবাবদিহিতা, সুযোগ, পছন্দ, অংশগ্রহণ, তাদের পারস্পরিকতা এবং অবিচ্ছিন্ন শিক্ষার মূল্যবোধ তারা প্রকাশ করতে পারে। শিক্ষা, সক্ষমতা এবং ক্ষমতায়ন হলো সম্প্রদায় উন্নয়নের একটা মূল বিষয় এবং সামাজিক ন্যায় বিচার এবং পারস্পরিক শ্রদ্ধা সেটা তো থাকবেই। আমরা সামারির ক্ষেত্রে বা সারাংশের ক্ষেত্রে এই কর্মসূচিটি যেভাবে বাধা বিঘ্নগুলোকে দূর করতে পারে এবং মানুষকে তাদের জীবনের মধ্যে অংশগ্রহণ করতে, মানুষ এবং তার জীবনকে প্রভাবিত করতে পারে এবং সেখানে যাতে তারা অংশগ্রহণ করতে পারে তার কথা বারবার বলবো। নির্দিষ্ট মূল্যবোধের কথা আগেই আমরা বলেছি। কতগুলি প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে, যেমন সামাজিক উন্নয়ন বলতে কি বোঝেন, সমাজ উন্নয়ন কিভাবে সম্প্রদায়গুলিকে জাতীয় জীবনে একীভূত করে, সমাজ উন্নয়নের সাথে কিভাবে তা জড়িত ইত্যাদি। এখানে কিছু রেফারেন্স আছে যে রেফারেন্সগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবারে আর কি 2 মিনিট? তাহলে আমাদের মনে রাখতে হবে যে যখনই আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের কথা মাথায় রাখবো সেখানে তার কতগুলো কোর আইডিয়াস যেগুলো নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি, যেমন মানুষকে সুরক্ষা প্রদান করা, তাদের যাতে পুষ্টি আমরা যোগান দিতে পারি, তাদের স্বাস্থ্য, তাদের সামাজিক এবং অর্থনৈতিক দায়িত্ব এবং সুরক্ষা সেগুলো আমাদের প্রদান করতে হবে এবং সর্বোপরি যেটা দরকার সেটা হলো যে তারা যাতে শিক্ষার ঘেরাটোপের মধ্যে আসতে পারে এবং শুধু শিক্ষা নয়, পরবর্তীকালে তারা কাজ যাতে পায়, সমাজে যাতে তারা একটা প্রতিষ্ঠিতভাবে দাঁড়াতে পারে, স্বনির্ভর হতে পারে, সেই স্বনির্ভরের যে বিভিন্ন প্রকল্প সেগুলো যাতে তাদের কাছে খোলা থাকে। তাহলে শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক এবং সামাজিক সুরক্ষা, কর্মযোগ্যতা, কর্মক্ষমতা এগুলো হচ্ছে যে কোনো কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস বা সিডিপির মূল জায়গা, যেগুলো মাথায় রেখেই কিন্তু কর্মসূচিগুলো তৈরি করা হয় যাতে সবচেয়ে বেশি মানুষ সেগুলোকে অ্যাভেল করতে পারে বা সেই দিকে যেতে পারে। এবারে আমরা যখন কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের কথা বলবো আমরা মূলত 3 ধরনের প্রোগ্রামের কথা বলি। প্রথমটা হচ্ছে গ্রামীণ যে কর্মসূচিগুলো রয়েছে, ধরুন ইন্টিগ্রেটেড ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই সমস্ত প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে আমরা যারা অন্তজ মানুষ রয়েছেন বা বিপিএল সংখ্যাভুক্ত মানুষ রয়েছে বা গ্রামের প্রান্তিক মানুষ রয়েছেন তারা যাতে উন্নয়নের সুযোগ পান, তারা যাতে এগিয়ে আসতে পারেন এবং সর্বতোভাবে তাদের যাতে সুযোগ সুবিধা থাকে সেই চেষ্টা আমরা করে থাকি। এরপরে আমরা বলতে পারি কিছু আরবান প্রোগ্রামের কথা, অর্থাৎ শহরাঞ্চলে যে সমস্ত মানুষেরা রয়েছে, অর্থাৎ মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা অন্তর্ভুক্ত যারা রয়েছেন তাদের জন্য কিছু নির্দিষ্ট করে কর্মসূচির কথা বলা রয়েছে যাতে তাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল বা পরিকাঠামোগত জায়গা, সেটা রাস্তা বলুন, ঘরবাড়ি বলুন, আবাসিক বলুন, আবাসন বলুন, এই সমস্ত জায়গাগুলো যাতে নির্দিষ্টভাবে তার চাহিদা পূরণ করা যায়। মূলত আমরা জানি যে শহরাঞ্চলগুলিতে এত বেশি ভিড় হয় কারণ এখানে একটা পরিযান বড় ভূমিকা নিয়ে থাকে। গ্রাম থেকে বহু সংখ্যক মানুষ পরিযান করে বা মাইগ্রেট করে তারা আরবান অঞ্চলে বা শহরাঞ্চলে আসেন, ফলত এখানে একটা জনসংখ্যার বিস্ফোরণ ঘটে, প্রচুর মানুষ অপরিকল্পিতভাবে বসবাস করে এবং তারা মিউনিসিপ্যাল অঞ্চলগুলিতে বসবাস করলেও তারা যে সমস্ত জায়গায় বসবাস করেন সেগুলো হয়তো সরাসরি বসবাসযোগ্য জায়গা নয় বা সেখানে বসবাস করার জন্য তাদের সঠিক অনুমতি তারা সরকারের কাছ থেকে নেয়নি, ফলত সেইগুলো কিন্তু অনেক নৈতিক ঝামেলা বা বলুন আইনি সমস্যার মধ্যে তারা ঢুকে যায়। তার সাথে রয়েছে মানুষের জীবনযাপনের মান এবং আপনারা যদি একটু শহরের বাইরে যেগুলো আমরা সাবারবান এরিয়া বা ফ্রিঞ্জ এলাকায় যদি একটু ভেতরের দিকে যান দেখবেন যে মানুষ কি সাংঘাতিকভাবে অপরিকল্পিতভাবে, যেখানে নগরায়নের যে মূল পরিকল্পনা সেগুলো লাগু হয়নি
তারা কি বিভৎস অবস্থায় তারা জীবন যাপন করেন এবং তাদের যে মৌলিক চাহিদাগুলো, ধরুন জল, ভালো থাকা, স্যানিটেশন, নিকাশি ব্যবস্থা, নালা, পানীয় জল, এইগুলো তারা সেই জায়গা থেকে একেবারে বিতাড়িত। এবং তারা কিন্তু বহুদিন ধরে ওই অবস্থাতেই থেকে অভ্যস্ত এবং তারা যাতে ভালো থাকেন, তাদেরকে যাতে আমরা একটা সুবিন্যস্ত ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারি, তার জন্য অনেক পরিকল্পনা রয়েছে। যেমন আমরা জানি যে স্বচ্ছতা মিশন রয়েছে, আমাদের জওয়াহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন, যে নারম বলে যে মিশনটা রয়েছে তার কথা আমরা বলতে পারি। আমাদের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই সমস্ত যোজনাগুলোর কথা বলা রয়েছে যাতে মানুষ স্বাভাবিকভাবে সুস্থভাবে একটা জায়গায় বসবাস করতে পারে। কারণ বারবার আমরা জানি যে তারা যেরকম অবস্থায় বসবাস করবেন, তাদের যে লজিস্টিক সাপোর্ট এবং ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, সেটা কিন্তু তাদের জীবনের মানকে, তাদের শারীরিকভাবে সক্ষম করবে এবং মানসিকভাবেও তাদেরকে সুস্থ রাখবে। এবং এখানে এত ধরনের আইনি জটিলতা সৃষ্টি হয় মানুষের থাকা নিয়ে, মানুষের কাজ করা নিয়ে, বিশেষ করে অপরিকল্পিত জায়গায় থাকা নিয়ে, সেখানে কিন্তু মানুষের পক্ষে খুব সুস্থভাবে জীবন যাপন করা অসুবিধা হয়ে দাঁড়ায়। একদম শেষে আমরা ট্রাইবাল প্রোগ্রামগুলোর কথা বলবো। আমরা অলরেডি জানি যে কিছু আশ্রম স্কুল তৈরি করা হয়েছিল যাতে যারা আদিবাসী ছেলেমেয়ে রয়েছেন তাদের জন্য তারা আবাসিক হিসেবে থাকতে পারেন সেই সমস্ত, বা পড়াশোনা করতে পারেন সেই সমস্ত স্কুলে। বা আমাদের রাজীব গান্ধী ন্যাশনাল স্কিম রয়েছে, যা মূলত আমরা আদিবাসী ছেলেমেয়েদের জন্য এই টাকাটা দিই যাতে তারা স্কলারশিপ বা বিভিন্ন শিক্ষার প্রয়োজনে তারা এই টাকা অতিবাহিত করতে পারে। ফলত বিভিন্ন প্রোগ্রামের কথা আমরা বললাম, বিভিন্নভাবে এই বিভিন্ন প্রোগ্রাম প্রতিফলিত হয়েছে। কিন্তু এই প্রোগ্রাম তখনই মানুষের কাছে পৌঁছতে পারবে, এই প্রোগ্রাম থেকে মানুষ তখনই সফল তখনই সুবিধা নিতে পারবে যদি সেটা তৃণমূল স্তরে পৌঁছয় এবং যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, যারা সবচেয়ে বেশি প্রান্তিক বা যাদের এই সুবিধার প্রয়োজন আছে, সেই সমস্ত মানুষের কাছে সেটা যেতে পারে। এবং আমার ধারণা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের যে কোর আইডিয়াসগুলো আমরা প্রথমেই বলে নিয়েছিলাম, সেগুলো যদি লাগু করে বা সেগুলোকে প্রয়োগ করে যদি আমরা এই প্রোগ্রামগুলোকে পরিচালিত করি এবং যদি আমাদের নজরদারির ব্যবস্থা থাকে এবং নিয়ম মতো বা সাপ্তাহিক বা বাৎসরিক কোনো একটি পর্যায়ক্রমে সেটার একটা মূল্যায়নের ব্যবস্থা থাকে বা ইভ্যালুয়েশন বা স্ক্রুটিনির ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু এই প্রোগ্রাম সত্যি সম্প্রদায়ের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আপনাদের আমার ধারণা এই উপস্থাপনা ভালো লেগেছে। হয়তো অনেক বিষয় ছিল, অনেক পয়েন্ট ছিল যেগুলো আমার বলার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার জন্য আমি সেগুলো পেরে উঠলাম না। আবার আশা করছি অন্য সময় অন্য কোনোভাবে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।